মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানি পামের একটা রিসেন্ট রিপোর্টে আমি দেখছিলাম, যেখানে লেখা ছিল যে মেডিকেল ইনফ্লেশন ইন্ডিয়াতে 14% হারে বাড়ছে। মেডিকেল ইনফ্লেশন 14% হারে বাড়ার মানে ধরে রাখুন আজকে যে রোগের ট্রিটমেন্ট করতে 5 লাখ টাকা খরচ হচ্ছে, আজ থেকে 1 বছর পর ওই একই রোগের ট্রিটমেন্ট করতে 5,70,000 টাকা খরচ হবে। আর আজ থেকে ঠিক 2 বছর পর ওই একই রোগের চিকিৎসা করতে 6.5 লাখ টাকা খরচ হবে। আর এইভাবেই যদি মেডিকেল ইনফ্লেশন 14% হারে বাড়তে থাকে, তাহলে আজ থেকে ঠিক 10 বছর পর আজকে যে রোগের চিকিৎসা করতে 5 লাখ টাকা খরচ হচ্ছে, সেই সময় খরচ হবে প্রায় 18 লক্ষ টাকা, যা একজন সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে প্রায় অসম্ভব। আমাদের বিভিন্ন স্বপ্ন থাকে, যেমন ধরুন রিটায়ারমেন্টের জন্য আমরা কোথাও সেভিংস করি অথবা ইনভেস্টমেন্ট করি, ছেলেমেয়ের পড়াশোনা বা তাদের বিয়ের খরচ, এই সমস্তর জন্য কোনো একটা ফান্ড আমরা রাখি। কিন্তু হঠাৎ করে কোনো এমার্জেন্সি সিচুয়েশন চলে আসলে, কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, তার চিকিৎসা করার জন্য যদি এত টাকা দিয়ে দিতে হয় একবারে, তাহলে কিন্তু আমাদের সমস্ত স্বপ্ন ভেঙে যেতে পারে। আর এখনকার দিনের নার্সিংহোম বা হসপিটালের বিল তো আপনারা জানেনই। সরকারি হসপিটালের অবস্থা তো খুবই খারাপ, আর যদি কোনো প্রাইভেট হসপিটালে আপনি নিয়ে যান, সেখানে বিল এতটাই বেশি যে মানে ধরাছোঁয়ার বাইরে এমন অবস্থা হয়ে যায়। আমি আরও একটা রিপোর্ট দেখছিলাম, যেখানে লেখা ছিল প্রায় 70 থেকে 80% ভারতীয়, মানে মধ্যবিত্ত ভারতীয় বেসিক্যালি, তারা তাদের মধ্যবিত্ত অবস্থা থেকে গরিব শ্রেণীতে পৌঁছতে মাত্র একটা হসপিটাল বিল দূরে আছে। সুতরাং সিচুয়েশনটা আপনারা বুঝতেই পারছেন। আগেকার দিনে কি হতো, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হার্টের প্রবলেম অথবা ক্যান্সারের মতো রোগগুলো আমরা জানতাম যে বয়সকালে হয়, মানে মানুষের যখন বয়স বেড়ে যায় তখন এই সমস্ত রোগগুলো একটা একটা করে দেখাইতে শুরু করে। কিন্তু এখনকার দিনে ইয়াং জেনারেশনের মধ্যে, ইয়াং জেনারেশন মানে বেসিক্যালি যাদের বয়স 40 বছরের কম, তাদের মধ্যেও এই সমস্ত রোগগুলো বেশি দেখা দিচ্ছে। অবভিয়াসলি এর কিছু কারণ রয়েছে, যেমন ধরুন আনহেলদি লাইফস্টাইল, হাইপার টেনশন, ফাস্টফুড কনজামশন, এই সমস্ত কিছু। আর এই যে এত বড় বড় রোগগুলো, এদের কিন্তু ট্রিটমেন্টের খরচ অনেক বেশি। এমনকি পরিবারের কোনো একজনের যদি এই ধরনের বড় অসুখ দেখা দেয়, তাহলে কিন্তু পুরো পরিবারটা একদম ব্যাংক্রাফ্ট হয়ে যাওয়ার মতো অবস্থায় চলে আসে। তো এই সমস্ত কিছু সলিউশন হিসেবে আমার একটা জিনিসই মাথায় আসে, সেটা হচ্ছে একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রাখা। শুধু সেটাই নয়, আমি এই ভিডিওতে আরও বলবো যে আপনি হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার সময় যার কাছ থেকে আপনি হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছেন, তাকে কি কি প্রশ্ন করবেন। হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে প্রচুর কিছু লুকিয়ে রাখে, তো সেই সমস্ত কিছু আমি এই ভিডিওতে কভার করব। এবং সবশেষে বলবো কোথায় থেকে আপনি হেলথ ইন্স্যুরেন্স নেবেন। মানে আমি বেসিক্যালি যেখান থেকে নিয়েছি, একদম অথেন্টিক সোর্স, তারা কোনো রকম মানে লুকিয়ে চুরিয়ে কোনো ইনফরমেশান আপনাকে দেবেন না বা কোনো কিছু গোপন রাখবে না। আপনি যা যা প্রশ্ন করবেন সমস্ত কিছু ওরা বলবে, প্লাস তাদের নিজে থেকেও তারা অনেক কিছু ইনফরমেশান আপনাকে দিয়ে দেবে যে ওই হেলথ ইন্স্যুরেন্সটা কী কী কভার করে এবং কী কী করে না। আর একটাই কথা বলবো যে সবার জন্য কিন্তু হেলথ ইন্স্যুরেন্স একই রকম হয় না। আমার কোনো একটা হেলথ ইন্স্যুরেন্স মানে আমার বয়স এবং আমি যেখানে থাকি তার ভিত্তিতে আমি বেস্ট যেটা হেলথ ইন্স্যুরেন্স হয় সেটা নিয়েছি। তো আপনি যেখানে থাকেন এবং আপনার বয়স, আপনার সমস্ত কিছু দেখার পর আপনি চুজ করবেন যে আপনার জন্য বেস্ট ইন্স্যুরেন্স কোনটা হবে। সুতরাং পুরো ভিডিওটা যদি আপনি খুব মন দিয়ে দেখেন, তাহলে কিন্তু একটা বড় সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। আমি 8টা পয়েন্ট বলতে চলেছি, যে জিনিসগুলো আপনি যখনই হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছেন সেগুলো দেখে নেবেন। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কোপে। কোপে মানে বেসিক্যালি ধরে রাখুন আপনি যে হেলথ ইন্স্যুরেন্সটা নিয়েছেন তাতে 40%-এর কোপে রয়েছে। ধরে রাখুন আপনার 10 লাখ টাকার পলিসি নেওয়া আছে আর আপনার হসপিটাল বিল এসেছে 8 লাখ টাকার। তো যেহেতু আপনার 40%-এর কোপে রয়েছে, সেই কারণে আপনাকে 3,20,000 টাকা নিজের পকেট থেকে দিতে হবে, আর ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে 4,80,000 টাকা দেবে। এটা কিন্তু খুবই বাজে জিনিস, কারণ আপনি যেহেতু হেলথ ইন্স্যুরেন্স নিয়েছেন এবং ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রত্যেক বছর বছর প্রিমিয়াম পে করছেন, সে বছরে করুন মাসে করুন, আপনার কাছে দুটো অপশনই আছে। তো আপনি যেহেতু প্রিমিয়াম পে করছেন, সেই কারণে আপনার পকেট থেকে কোনো কিছু দেওয়া আর উচিত না। কিন্তু যে ইন্স্যুরেন্সে কোপে রয়েছে সেখানে কিন্তু আপনাকে পকেট থেকেও কিছু দিতে হবে, প্লাস ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে কিছু দেবে। সুতরাং যখনই আপনি হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছেন, দেখে নেবেন যাতে সেখানে যেন কোনো রকম কোপে না থাকে। দ্বিতীয় যে জিনিসটা দেখে নেবেন সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্যাশলেস হসপিটাল। তো যে সমস্ত হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ক্যাশলেস ফেসিলিটি প্রোভাইড করে, তারা আপনাকে একটা কার্ড দিয়ে দেবে এবং সেই কার্ডে একটা নাম্বার লেখা থাকবে, বেসিক্যালি আপনার পলিসি নাম্বার। তো সেই কার্ড নাম্বারটা যখন আপনি কোনো হসপিটাল বা কোনো নার্সিং হোমে গিয়ে দেখাবেন, তারা কিন্তু আপনাকে ক্যাশলেস ফেসিলিটি প্রোভাইড করবে, মানে আপনার পকেট থেকে কোনো টাকা দিতে হবে না। সেই টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ডাইরেক্টলি তারা নিয়ে নেবে। তো এটা ইমার্জেন্সিতে আমাদের অনেক কাজে লাগে। সুতরাং যে কোম্পানির আপনি হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছেন, তার যেন আপনার মানে এরিয়ার, মানে আপনি যেখানে থাকেন তার আশেপাশে 10 কিলোমিটার বা 20 কিলোমিটারের মধ্যে ম্যাক্সিমাম ক্যাশলেস হসপিটাল থাকে, তাহলে কিন্তু আপনার ক্যাশলেস ট্রিটমেন্ট হয়ে যাবে। আর না হলে কি হয়, মানে ক্লেম তো আপনি পেয়ে যাবেন, কিন্তু আপনাকে প্রথমে পকেট থেকে টাকা দিতে হবে, তারপর আপনি কোম্পানির কাছ থেকে সেই ক্লেমটা করতে পারবেন। কিন্তু ক্যাশলেস হসপিটাল থাকার এটাই সুবিধা যে আপনাকে পকেট থেকে কোনো রকম টাকা দিতে হবে না। সুতরাং দেখে নেবেন যে ইন্স্যুরেন্সটা আপনি নিচ্ছেন সেই ইন্স্যুরেন্স কোম্পানিটার যেন আপনার আশেপাশে ম্যাক্সিমাম ক্যাশলেস হসপিটাল কভার থাকে। পরবর্তী যে জিনিসটা আপনি দেখে নেবেন সেটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি যেন অটোমেটিক রিস্টোরেশন ফেসিলিটিটা প্রোভাইড করে। নর্মালি কি হয়, আপনার যদি 10 লাখ টাকার কভারেজ নেওয়া থাকে, আপনি ধরুন হসপিটালাইজড হলেন, আপনার বিল এলো 8 লাখ টাকার, তো আপনার ওই বছরের জন্য আর 2 লাখ টাকা পড়ে থাকবে। ইন্স্যুরেন্স কোম্পানি আর 2 লাখ টাকা কভার করবে আপনার ট্রিটমেন্টের উপর। কিন্তু যে সমস্ত ইন্স্যুরেন্সে অটোমেটিক রিস্টোরেশন ফেসিলিটিটা থাকে,
তারা কিন্তু মানে ধরে রাখুন আপনার 10 লাখ টাকার কভারেজ নেওয়া আছে, 8 লাখ টাকা আপনি বিল এলো, 8 লাখ টাকা শেষ হয়ে গেল, তারপর আবার কিন্তু ওটা 10 লাখেই চলে আসবে, মানে 2 লাখ টাকা না, ওটা আবার 10 লাখ টাকায় চলে আসবে। পরবর্তীকালে আবার যদি আপনি হসপিটালাইজড হন এবং আপনার বিল যদি আবার 8 লাখ টাকা আসে, তাহলে কিন্তু সেটাও ইন্স্যুরেন্স কোম্পানি প্রোভাইড করবে, যদি সেই ইন্স্যুরেন্স কোম্পানির অটোমেটিক রেস্টোরেশন বেনিফিটটা দেওয়া থাকে। সুতরাং এটাও আপনি দেখে নেবেন। এবার অটোমেটিক রিস্টোরেশনেও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, সেগুলো আপনাকে দেখে নিতে হবে। যেমন ধরুন কিছু কোম্পানি আছে যারা একই রোগের জন্য পরবর্তীকালে আর অটোমেটিক রিস্টোরেশন দেবে না, মানে এইবার যে রোগের জন্য আপনি হসপিটালাইজড হয়েছিলেন, পরবর্তীকালে যখন আপনি হসপিটালাইজড হবেন সেই একই রোগের জন্য ইন্স্যুরেন্স কোম্পানি কোনো রকম কভারেজ দেবে না। সুতরাং এটা দেখে নেবেন যে সেখানে যেন কোনো রকম লিমিটেশন না থাকে, মানে সে আপনি একই রোগের জন্য হোক বা অন্য কোনো রোগের জন্য হোক, হসপিটালাইজড হলেই যাতে অটোমেটিক রিস্টোরেশনটা ট্রিগার হয়ে যায়। আমি যে ইন্স্যুরেন্সটা নিয়েছি সেখানেও কিন্তু একই ফেসিলিটি আছে, মানে সেম রোগের জন্য বা অন্য কোনো রোগের জন্য সেরকম কোনো ক্রাইটেরিয়া নেই, অটোমেটিক রিস্টোরেশন অলরেডি ট্রিগার হয়ে যাবে। যখনই ওটা 10 লাখের নিচে চলে আসবে অটোমেটিক রিস্টোর হয়ে যাবে। পরবর্তী হচ্ছে রুম রেন্ট ক্যাপিং। এটাও আপনি দেখে নেবেন যাতে রুম রেন্ট ক্যাপিংটা সবচেয়ে বেশি ফ্লেক্সিবল থাকে। ধরে রাখুন আপনার 5 লাখ টাকার কভারেজ নেওয়া আছে, আর রুম রেন্টের টার্মস অ্যান্ড কন্ডিশনে লেখা আছে যে আপনার যে ইন্স্যুরেন্স অ্যামাউন্ট থাকবে, মানে যত টাকার কভারেজ থাকবে তার 1% আপনি পার ডে অ্যাজ এ রুম রেন্ট ক্লেম করতে পারবেন। মানে 5 লাখ টাকার যদি আপনার ইন্স্যুরেন্স নেওয়া থাকে, 5,000 টাকা আপনি প্রত্যেক দিনের রুম রেন্ট হিসেবে ক্লেম করতে পারবেন। এবার ধরে রাখুন আপনি কোনো ভালো হসপিটালে গিয়েছেন, সেখানে কিন্তু রুম রেন্ট অনেক বেশি থাকে। ধরে রাখুন আপনার 10,000 টাকা বা 7,000 টাকা রুম রেন্ট আসছে, তো 5,000 টাকা ইন্স্যুরেন্স কোম্পানি দেবে, পকেট থেকে আপনাকে আবার 2,000 টাকা করে পার ডে খরচ লেগে যাবে। এটা এই জন্যই ইম্পর্টেন্ট কারণ রুম রেন্টের ওপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে কত টাকার কভারেজ দেবে সেটার কিন্তু বেশিরভাগ জিনিস ডিপেন্ড করে রুম রেন্ট ক্যাপিংয়ের ওপর। সুতরাং এটা দেখে নেবেন যাতে রুম রেন্ট ক্যাপিংটা বেশি ফ্লেক্সিবল থাকে, মানে রুম রেন্টে যেন কোনো ক্যাপিং না থাকে, যত টাকার রুম রেন্ট হোক না কেন সেটা যেন মানে কভারেজ অ্যামাউন্টের মধ্যে থাকে, এরকম কোনো লিমিটেশন না থাকে যে 1% বা 2%ই আপনি ক্লেম করতে পারবেন। এরপর হচ্ছে প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্স কভারেজ। প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্স কভারেজ মানে বেসিক্যালি ধরে রাখুন আমাদের যদি কোনো রোগ হয়, তাহলে হসপিটালে যাওয়ার অনেক সময় দরকার পড়ে না, মানে বাড়ি থেকেই একটা ট্রিটমেন্ট চলে। তারপর যদি মানে আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যায় তখন আমরা হসপিটালাইজড হই, এবং হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পরেও আমাদের হয়তো মেডিসিন চলতে পারে বা কোনো টেস্ট আমাদের করার হতে পারে। তো যত বেশি প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন কভারেজ থাকবে তত বেশি দিনের কিন্তু আপনি জিনিসগুলো কভার করতে পারবেন। ধরে রাখুন আজকে আপনি হসপিটালাইজড হলেন, তার 10 দিন আগে থেকে আপনার শারীরিক কোনো অসুবিধা হচ্ছিল এবং আপনি ওষুধ চলছিল, বিভিন্ন টেস্ট করেছেন, এই সমস্ত কিছু, এবং হসপিটালাইজড হওয়ার পর মানে সুস্থ সবল হওয়ার পর আপনি যখন বাড়িতে এলেন তারপরেও আপনার বিভিন্ন ধরনের টেস্ট করতে হয়, বিভিন্ন ধরনের মেডিসিন চলে, সেই সমস্ত জিনিসগুলোও কিন্তু ইন্স্যুরেন্সের মধ্যে কভার হওয়া জরুরি। সেই কারণে প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন কভারেজ যত বেশি থাকবে, মানে যত বেশি দিনের থাকবে তত কিন্তু ভালো। তো মোটামুটি দেখে রাখবেন যাতে প্রি হসপিটালাইজেশন কভার এবং পোস্ট হসপিটালাইজেশন কভার মিনিমাম 60 দিনের থাকে, মানে 2 মাসের। এবার আমি যে ইন্স্যুরেন্সটা নিয়েছি তাতে প্রি হসপিটালাইজেশন এক্সপেন্স রয়েছে 60 দিনের, আর পোস্ট হসপিটালাইজেশন মানে হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর 180 দিন পর্যন্ত আমার যে ট্রিটমেন্টের খরচ হবে সেটা সমস্ত কিছু ইন্স্যুরেন্স কোম্পানি কভার করবে। তো এগুলো যত বেশি হয় তত ভালো, আপনি দেখে নেবেন যেন মিনিমাম 60 দিনের থাকে, মানে প্রি হসপিটালাইজেশনও 60 দিনের, পোস্ট হসপিটালাইজেশনও মিনিমাম 60 দিনের থাকে। এরপর যে জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে লো ওয়েটিং পিরিয়ড। এবার ওয়েটিং পিরিয়ডও অনেক রকমের হয়, যেমন প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে জেনারেল ওয়েটিং পিরিয়ড, যেটা আপনি যখনই পলিসি নিচ্ছেন তখন থেকে স্টার্ট হয়ে যাবে এবং পরবর্তী 30 দিন পর্যন্ত থাকবে। ধরে রাখুন আমার কোনো একটা সার্জারি হবে, তো আমি জানি যে আমার 1 মাস পর সার্জারিটা করলেও হবে, তো এখানে আমি কি করতে পারি, আমি কোনো একটা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যাব, যা 10-12 হাজার টাকা প্রিমিয়াম লাগে দিয়ে একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নেবো, এবং 15 দিন পর আমার যেহেতু সার্জারি আছে আমি গিয়ে সার্জারিটা করে নেবো, হেলথ ইন্স্যুরেন্সের যে আমি ক্লেমটা সবটাই আমি ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে নিয়ে নিতে পারবো। তো এই সমস্ত জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য ইন্স্যুরেন্স কোম্পানি প্রথম 30 দিনের একটা ওয়েটিং পিরিয়ড দেয়। আপনি যখনই হেলথ ইন্স্যুরেন্স কভারেজটা নিচ্ছেন তার পরবর্তী 30 দিন পর্যন্ত কোনো সার্জারি বা কোনো কিছুর জন্য আপনি ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবেন না। এবার এখানে একটা জিনিস হতে পারে যে আপনার কোনো রকম অ্যাক্সিডেন্ট হলো ধরুন, তো সেই ক্ষেত্রে আপনি যখনই ইন্স্যুরেন্স নিচ্ছেন দেখে রাখবেন যাতে ওই অ্যাক্সিডেন্ট কভারেজটা যেন আপনি যখন থেকে ইন্স্যুরেন্স পে করলেন মানে প্রথম দিন থেকে যেন ওটা কভার থাকে, কারণ অ্যাক্সিডেন্ট আজ থেকে 2 দিন পরে হতে পারে, 4 দিন পরে হতে পারে, 30 দিন পরেই হবে তার কোনো মানে নেই। তো সেই কারণে বেশিরভাগ কোম্পানি এটা ইনক্লুড করে, মানে 30 দিনের যে ওয়েটিং পিরিয়ডটা থাকে সেখানে অ্যাক্সিডেন্টটা কভার থাকে না, সেখান থেকে অ্যাক্সিডেন্টটা বাদ দেওয়া হয়, মানে অ্যাক্সিডেন্টটা আপনার কভারেজের মধ্যে চলে আসে, কিন্তু যে সার্জারি প্ল্যান সার্জারি হয় সেগুলোকে এক্সক্লুড করা হয়। কিন্তু এখানে একটা জিনিস বলা আছে যে আপনি ধরে রাখুন 1 বছর আগে ইন্স্যুরেন্স নিচ্ছেন, মানে আপনার ইন্স্যুরেন্স যদি 12 মাসের বেশি পুরনো হয় তাহলে এই 30 দিনের ওয়েটিং পিরিয়ডটা আপনাকে ওয়েট করতে হবে না,
কারণ যেহেতু আপনার আগে থেকেই ইন্স্যুরেন্স নেওয়া ছিল, সেহেতু আপনি যখন 1 বছর পর্যন্ত কন্টিনিউ করেছেন, আপনি তো চাইলে আগের ইন্স্যুরেন্সটাই ক্লেম করে নিতে পারতেন। তো সেই কারণে বলেছে যদি আপনার 12 মাস বা তার বেশি ইন্স্যুরেন্স কভারেজ থেকে থাকে, তাহলে এই 30 দিনটা মানে নেক্সট টাইম আপনি যখন ইন্স্যুরেন্সটা রিনিউ করছেন তার 30 দিন যে কভারেজটা থাকে সেটা কাউন্ট হবে না। মানে আপনি যখনই ইন্স্যুরেন্সটা রিনিউ করছেন তখন থেকে আপনার কভারেজ স্টার্ট হয়ে যাবে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে স্পেসিফাইড ডিজিজ ওয়েটিং পিরিয়ড। এটাও মোটামুটি 12 মাস থেকে 24 মাস, মানে 1 বছর থেকে 2 বছর পর্যন্ত হতে পারে। তো এখানে কিছু রোগের নাম মেনশন করা থাকে যেগুলোর জন্য আপনি কোনো রকম ক্লেম নিতে পারবেন না। ওই 1 বছর বা 2 বছর যতই ওখানে লেখা থাকবে ততদিন অবধি ওই ক্লেমটা নিতে পারবেন না। তারপরে যদি হয় সেগুলো মানে ইন্স্যুরেন্সের মধ্যে কভার হবে, কিন্তু ওই টাইম পর্যন্ত যতদিন ওয়েটিং পিরিয়ডটা থাকবে ওই স্পেসিফিক রোগের, ততদিন পর্যন্ত আপনি ওই রোগের জন্য কোনো রকম ক্লেম নিতে পারবেন না। আর থার্ড যেটা সেটা হচ্ছে প্রি এক্সিস্টিং ডিজিজ ওয়েটিং পিরিয়ড। প্রি এক্সিস্টিং ডিজিজ ওয়েটিং পিরিয়ডটা কি? ধরে রাখুন আপনার বিগত 5 বছর ধরে ডায়াবেটিস আছে। তো যদি আপনি এখন ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যান এবং একটা হেলথ ইন্স্যুরেন্স কেনেন, তাহলে আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানিকে বলতে হবে যে 5 বছর ধরে আপনি ডায়াবেটিসের রোগী, মানে আপনি ডায়াবেটিসে ভুগছেন। তারপরে ইন্স্যুরেন্স কোম্পানি তার প্রিমিয়াম সমস্ত কিছু ডিসাইড করবে এবং এটাকে অ্যাজ এ প্রি এক্সিস্টিং ডিজিজ হিসেবে মেনশন করে দেবে। ওই ডায়াবেটিস রিলেটেড ট্রিটমেন্টে যা যা খরচ হবে সেটা কিন্তু ওর মধ্যে কভার হবে না। মানে ধরে রাখুন যদি ওয়েটিং পিরিয়ডটা 2 বছরের দেওয়া থাকে, তাহলে 2 বছর পর্যন্ত আপনি ডায়াবেটিস রিলেটেড যা যা ট্রিটমেন্ট করছেন সেটা কিন্তু ইন্স্যুরেন্সের মধ্যে আসবে না, মানে আপনাকে নিজের পকেট থেকে সেই টাকাটা দিতে হবে। এবার 2 বছর ইন্স্যুরেন্সটা কন্টিনিউ করার পর কিন্তু সেটাও কভারেজের মধ্যে চলে আসবে। সুতরাং এই 3টে জিনিস দেখে নেবেন, স্ট্যান্ডার্ড ওয়েটিং পিরিয়ড সেটা 30 দিনের কিনা, এবং সেখানে যেন অ্যাক্সিডেন্টটা মেনশন না করা থাকে, মানে অ্যাক্সিডেন্ট হলে আপনার প্রথম দিন থেকে যেন সেটা কভার থাকে, 30 দিনের জন্য আপনাকে ওয়েট না করতে হয়। আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে স্পেসিফাইড ডিজিজ ওয়েটিং পিরিয়ড। এটা যত কম থাকবে তত ভালো। প্রি এক্সিস্টিং ডিজিজের ওয়েটিং পিরিয়ডও সেম, যত কম থাকবে তত ভালো। এবার স্ট্যান্ডার্ড যে আমরা পলিসি নিই সেখানে কিছু মেনশন করা থাকে। ধরে রাখুন সেখানে মেনশন করা আছে যে 48 মাস, মানে 4 বছরের আপনার প্রি এক্সিস্টিং ডিজিজের ওয়েটিং পিরিয়ড আছে। কিন্তু আপনি একটা অ্যাড অন নিতে পারেন, মানে কিছু টাকা বেশি দিলে বেসিক্যালি প্রিমিয়ামটা একটু হাই হয়ে যায়। মোটামুটি 1000-2000 টাকা যদি আপনি বেশি দেন প্রিমিয়াম, তাহলে কিন্তু একটা অ্যাড অন হিসেবে ওই প্রি এক্সিস্টিং ডিজিজের ওয়েটিং পিরিয়ডটাকে কমানো যায়। তো সেটাও আপনি চেক করে দেখতে পারেন, আপনার যদি প্রয়োজন হয় তো আপনি নিতে পারেন। বেসিক্যালি যার যার প্রি এক্সিস্টিং ডিজিজ আছে তার জন্য এটা হেল্পফুল, আর যার আগে থেকে কোনো রোগ নেই তার নেওয়া দরকার নেই। আপনি জাস্ট স্ট্যান্ডার্ড যে প্রি এক্সিস্টিং ডিজিজের ওয়েটিং পিরিয়ড আছে সেটাই ধরে চলুন, কারণ আপনার আগে থেকে কোনো রোগ নেই। এরপর হচ্ছে কভারেজ অফ মডার্ন ট্রিটমেন্ট। তো আমি যদি কিছু মডার্ন ট্রিটমেন্টের কথা বলি তাহলে স্ক্রিনে দেখুন, এখানে যেমন লেখা আছে ওরাল কেমোথেরাপি, ডিপ ব্রেন স্টিমুলেশন, রোবোটিক সার্জারি, স্টেম সেল থেরাপি, আরও অনেক কিছু লেখা আছে। এগুলো কিন্তু সমস্ত কিছু মডার্ন ট্রিটমেন্টের মধ্যে পড়ছে। সুতরাং আপনি যখনই ইন্স্যুরেন্স নিচ্ছেন, যে কোম্পানির ইন্স্যুরেন্স নেন না কেন, দেখে নেবেন যাতে মডার্ন ট্রিটমেন্টটাও যেন কভার থাকে, কারণ এই সমস্ত হচ্ছে আরও উন্নত চিকিৎসা পদ্ধতি। এগুলো যদি কভার না থাকে তাহলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে পরবর্তীকালে আপনার। পরবর্তী যে জিনিসটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে হেলথ চেক আপ এবং ফ্রি অনলাইন ডক্টর কনসালটেশন। ম্যাক্সিমাম হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি এখন ফ্রি হেলথ চেক আপ প্রোভাইড করছে এবং অনলাইন ডক্টর কনসালটেশন প্রোভাইড করে। ফ্রি হেলথ চেক আপ মানে বেসিক্যালি ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে মেনশন করে দেবে যে এত টাকার পর্যন্ত আপনি একটা হেলথ চেক আপ নিতে পারেন, বছরে একবারই দেয় ওটা, তো আপনি সেটা করতে পারেন। আর যে অনলাইন ডক্টর কনসালটেশনটা আছে সেটাও বেসিক্যালি আনলিমিটেড থাকে, মানে আপনি যতবার ইচ্ছা অনলাইনে ডক্টরের সাথে কথা বলতে পারেন। বেসিক্যালি আমাদের যে ছোটোখাটোর জ্বর টর হয় বা শারীরিক কোনো সমস্যা হচ্ছে সেগুলো আপনি অনলাইনে ডক্টরের সাথে কনসাল্ট করতে পারেন ফ্রি অফ কস্ট। সুতরাং আপনি যখনই ইন্স্যুরেন্স নিচ্ছেন এই দুটো জিনিসও কিন্তু দেখে নেবেন। তো এবার প্রশ্ন হচ্ছে আমি কোন হেলথ ইন্স্যুরেন্সটা নিয়েছি। তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে স্টার হেলথের স্টার হেলথ প্রো। তো এই ইন্স্যুরেন্সের আন্ডারে আমি যে পয়েন্টগুলো আলোচনা করেছি সেগুলো বেশিরভাগই কিন্তু আছে। আর হ্যাঁ, একটা কথা বলি যে কোনো ইন্স্যুরেন্সই কিন্তু একদম পারফেক্ট পাবেন না, মানে আমি যে 8টা পয়েন্ট আলোচনা করেছি তার 8টাই যে একদম ফুলফিল করবে এই ধরনের কোনো ইন্স্যুরেন্স আপনি পাবেন না। কিছু কিছু জিনিস আপনাকে কনসিডার করতেই হবে। যেমন আমি যদি এখানে প্রথম যে পয়েন্ট বলেছিলাম কোপে, তো এখানে কোপেতে দেখুন নট অ্যাপ্লিকেবল আন্ডার দিস পলিসি, মানে এই পলিসির আন্ডারে কোনো রকম কোপে নেই। যা আমার হসপিটাল বিল হবে সমস্তটাই কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি প্রোভাইড করবে। সেকেন্ড যে জিনিসটা বলেছিলাম ম্যাক্সিমাম ক্যাশলেস হসপিটাল। ম্যাক্সিমাম ক্যাশলেস হসপিটাল আমার পিনকোডের, মানে আমি যখন ইন্স্যুরেন্স নিয়েছিলাম তখনই চেক করে নিয়েছিলাম, তো আমার আশেপাশে মোটামুটি 13টা হসপিটাল কভার আছে, সুতরাং ওটা এনাফ আমার জন্য, সেই কারণে আমি এই ইন্স্যুরেন্সটাকে বেছে নিয়েছি। পরবর্তী যে জিনিসটা সেটা হচ্ছে অটোমেটিক রিস্টোরেশন। তো অটোমেটিক রিস্টোরেশন আপনি যদি এই পলিসিতে দেখেন তো এখানে দেখুন লেখা আছে দেয়ার শ্যাল বি অটোমেটিক রিস্টোরেশন অফ সাম ইনসিওর্ড ওয়ান্স বাই 100% অফ দ্য ফলোয়িং। তো আমি যদি এখানে 10 লাখ টাকার পলিসি নিই, তো আমি এখানে 10 লাখ টাকার পলিসি নিয়েছি, তো আমি কোথায় থেকে নিয়েছি কি সমস্ত কিছু সেটাও বলছি। তো এখানে যদি 10 লাখ টাকার পলিসি নিই তাহলে
অটোমেটিক রিস্টোরেশন যেটা আছে সেটা আপ টু 20 লাখ অবধি যাবে, কারণ এখানে 100% বলেছে। তো এখনকার দিনে 20 লাখ এনাফ, কিন্তু আমি যদি আজ থেকে 10 বছর 20 বছর পর দেখি তাহলে কিন্তু ওটা অতটাও সাফিসিয়েন্ট না। পরবর্তীকালে কী করবো, আমি হেলথ ইন্স্যুরেন্সের কভারেজটা আরও বাড়িয়ে নেব, কিন্তু আমার এখন বয়স কম, মোটামুটি এই 10 লাখেই এখন চলবে। এরপর যেটা বলেছিলাম রুম রেন্ট ক্যাপিংও কিন্তু এতে কিছু নেই, মানে আমার যা কভারেজ থাকবে সেই হিসাবেই এখানে দেবে, এবং সিঙ্গেল প্রাইভেট এসি রুম দেবে, সুতরাং এনাফ। কোনো শেয়ার্ড রুম নেই। শেয়ার্ড রুমের আমার ওখানে অপশান ছিল, মানে একটা অ্যাড অন হিসেবে, তো ওটাতে আমি যদি আনচেক করে দিতাম তাহলে আমার শেয়ার্ড রুমে চলে আসতো এবং প্রিমিয়ামটা কিছুটা কম হতো। আরও একটা পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম যে প্রি হসপিটালাইজেশন এবং পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সের ব্যাপারে। তো এখানে প্রি হসপিটালাইজেশন এক্সপেন্স 60 দিনের আছে এবং পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্স 180 দিনের আছে। এটা হচ্ছে প্রি হসপিটালাইজেশন এক্সপেন্স 60 দিনের, আর এটা দেখুন পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্স 180 দিনের। সুতরাং এখানেও কিন্তু কোনো রকম প্রবলেম নেই। তো এই পলিসির আন্ডারে প্রি এক্সিস্টিং ডিজিজের যে ওয়েটিং পিরিয়ড সেটা কিন্তু অনেক বেশি আছে, মানে 48 মান্থসের। আমার কাছে অপশান ছিল, আমি ওখানে চাইলে একটা অ্যাড অন নিয়ে সেটাকে কমিয়ে 12 মাস বা 24 মাস করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি, কারণ আমার আগে থেকে কোনো রোগ নেই, সুতরাং কমানোর কোনো প্রশ্নই ওঠে না। তো সেই কারণে আমি অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি। হ্যাঁ, একটু প্রিমিয়াম বেশি লাগতো, তবে যেহেতু আমার দরকার নেই সেহেতু আমি জিনিসটা নিইনি। তো আপনার যদি আগে থেকে কোনো রকম রোগ থেকে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই ইন্স্যুরেন্স কোম্পানিকে বলবেন এবং প্রি এক্সিস্টিং ডিজিজের যে ওয়েটিং পিরিয়ড সেটাকে কিছুটা প্রিমিয়াম বেশি দিয়ে কমিয়ে নেবেন, সেটা আপনার জন্য বেস্ট হবে পরবর্তীকালে। কারণ আপনি যখন ইন্স্যুরেন্স ক্লেম করতে যাবেন তখন যদি কোনোভাবে প্রমাণ হয়ে যায় যে আপনার যে প্রি এক্সিস্টিং ডিজিজ ছিল সেটাকে আপনি লুকিয়েছেন, তাহলে কিন্তু আপনি ওই রোগের জন্য যা যা ট্রিটমেন্টের খরচ হলো সেটার মধ্যে কিছুই কভারেজ পাবেন না। সুতরাং অত কিছু না করে একটু প্রিমিয়াম বেশি লাগুক, দিয়ে দেন, ভালো থাকবেন। আরও যে সমস্ত পয়েন্টগুলো আমরা আলোচনা করেছিলাম, যে হেলথ চেক আপ, এছাড়া ফ্রি অনলাইন ডক্টর কনসালটেশন, সেই সমস্ত কিছু কিন্তু এই ইন্স্যুরেন্সের আন্ডারে কভার আছে। যেমন ধরুন এখানে দেখুন অ্যানুয়াল হেলথ চেক আপের যে খরচ সেটা আপ টু 2000 পর্যন্ত দেবে, মানে আমার 10 লাখের কভারেজ আছে সেখানে আপ টু 2000 পর্যন্ত। বছরে 2000 টাকা পর্যন্ত আমার যে টেস্টের খরচ হবে সেটা আমি ক্লেম করতে পারবো। এবার যদি আপনার সাম ইনশিওর একটু বাড়িয়ে দেন, 15 লাখের করে দেন, তাহলে সেই লিমিটটা 4000 পর্যন্ত চলে যাবে। 25 লাখের করে দিলে হয়ে যাবে 5000, 1 কোটির যে আছে সেটা 8000। সুতরাং আমি যেহেতু 10 লাখের নিয়েছি সেহেতু আমি বছরে 2000 টাকা পর্যন্ত হেলথ চেক আপের জন্য যে খরচ সেটা আমি ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ক্লেম করতে পারবো। বেসিক্যালি ফ্রি অফ কস্ট আমি একটা হেলথ চেক আপ পেয়ে যাবো। আর এখানে ফ্রি অনলাইন ডক্টর কনসালটেশন 24/7 আছে, তো সেখান থেকেও কোনো প্রবলেম নেই। একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমে আপনি ডক্টরের সাথে কথা বলতে পারেন। আর হ্যাঁ, একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি যে পলিসিটা নিয়েছি সেটা যে আপনার জন্য ভালো হবে এমনটা কোনো ব্যাপার নেই। আপনি দেখে নেবেন যে আপনার আশেপাশে ক্যাশলেস হসপিটাল কতগুলো আছে আপনার পিনকোডের আশেপাশে, প্লাস আরও যে পয়েন্টগুলো আমি আলোচনা করেছি সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পরেই হেলথ ইন্স্যুরেন্সটা নেবেন। সেটা স্টারেরও হতে পারে, এইচডিএফসিরও হতে পারে, নিবাবু পার হতে পারে, যে কোনো কিছুর হতে পারে, কেয়ারের হতে পারে। সেদিক থেকে কোনো রকম প্রবলেম হবে না। আপনাকে যে স্টারেরই নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। তো এবার প্রশ্ন হচ্ছে আমি কোথায় থেকে হেলথ ইন্স্যুরেন্স নিয়েছি। আমি কোনো লোকাল এজেন্টের কাছ থেকে হেলথ ইন্স্যুরেন্স নিইনি, কারণ তারা অনেক সময় অনেক কিছু লুকিয়ে যায়। পরে আমরা যখন ক্লেম করতে যাই তখন জিনিসগুলো বাইরে আসে এবং আমাদের ক্লেমে তখন সমস্যা হয়। তো সেই কারণে আমি পলিসি বাজার থেকে হেলথ ইন্স্যুরেন্স নিয়েছি এবং আমি ওদেরকে যতগুলো কোশ্চেন করেছি সমস্ত কিছুর ওরা অ্যান্সার দিয়েছে ফোন কলে বেসিক্যালি। তো আপনিও পলিসি বাজার থেকে হেলথ ইন্স্যুরেন্স নিন, নিজে থেকে বাছুন যে আপনার জন্য কোনটা বেস্ট হবে। তারপরে আপনি যদি নিজের ডিটেলস এখানে দেন তাহলে পলিসি বাজারের যে রিপ্রেজেন্টেটিভ সে আপনাকে কল করবে। আমি ডেসক্রিপশনে একটা গুগল ফর্মের লিঙ্ক দিয়েছি, আপনার যদি কোনো রকম অসুবিধা হয় এই ওয়েবসাইটে এসে কোথায় কি ফিল করতে হয় সেটার জন্য যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আপনি গুগল ফর্মের যে লিঙ্ক আছে সেখানে গিয়ে আপনার নাম এবং ফোন নাম্বারটা দিন। আমি পলিসি বাজারের টিমকে ওই গুগল ফর্মটা সাবমিট করে দেবো, তারা আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে এবং বুঝিয়ে দেবে যে আপনার জন্য কোন হেলথ ইন্স্যুরেন্সটা ভালো হবে। আর অবভিয়াসলি আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলো সমস্ত কিছু কিন্তু তাদের কাছ থেকে যাচাই করে নেবেন এবং আমার বিশ্বাস যে তারা কোনো রকম ভুল ইনফরমেশন দেবে না, কারণ অত বড় কোম্পানি একটা ট্রাস্ট ইস্যু তৈরি হয়ে যায়। তো সেই কারণে তারা কোনো সময় ভুল ইনফরমেশন দেবে না। আপনি শুধু জিনিসগুলো একবার জিজ্ঞাসা করে নেবেন, তারা সমস্ত কিছু যথাযথ উত্তর দিয়ে দেবে। এই ওয়েবসাইটের লিঙ্কটাও ডেসক্রিপশন এবং পিন্ড কমেন্টে দেওয়া আছে, তো আপনি ডাইরেক্টলি এই পেজে আসতে পারেন এবং নিজের ডিটেলস ফিল করে ইন্স্যুরেন্স নিতে পারেন। তো আপনি বেসিক্যালি এই পেজে আসার পর চুজ করবেন মেল না ফিমেল। তো মেল আমি চুজ করলাম, এখানে নাম দিলাম আমি শান্তনু, ফোন নাম্বার আমি একটা দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করলাম। এরপর আমাকে বলছে টেল আস হু উড ইউ লাইক টু ইনশিওর, কার জন্য আপনি ইন্স্যুরেন্স নিচ্ছেন। তো এখানে আমি আমার জন্য নিচ্ছি, তো আমি মি করে দিলাম। এজ সিলেক্ট করতে বলছে, এজ আমি দিয়ে দিলাম 35, কন্টিনিউয়ে ক্লিক করলাম। এরপর আমাকে পিনকোড দিতে বলছে,
তো এখানে আপনার যে পিনকোড সেটা দিয়ে দেবেন। আমি এখানে আমার পিনকোডটা দিয়ে দিলাম, আমার সিটির নামটা দেখিয়ে দিল। তারপর আমাকে কিছু প্রশ্ন করছে, যেমন ধরুন জাস্ট ফিউ লাস্ট ডিটেলস টু হেল্প আস ফাইন্ড দ্য রাইট হেলথ প্ল্যান ফর ইউ। তো আমাকে জিজ্ঞাসা করছে এক্সিস্টিং ইলনেস কিছু আছে কিনা, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হার্ট কন্ডিশন, অ্যাস্থমা, থাইরয়েড, এই সমস্ত কিছু। তো আমার যেহেতু কিছু নেই সেই কারণে আমি এটা কোনো রকম ক্লিক করবো না। ক্লিক করা মানে আছে, কোভিড-19 নেই, সার্জিক্যাল প্রসিডিওর নো, নান অফ দিস অ্যাবভ। এটা চুজ করে ভিউ প্ল্যান্সে ক্লিক করুন। এরপর আমাকে দেখিয়ে দিচ্ছে যে কোন ইন্স্যুরেন্সটা আমার জন্য বেস্ট হবে। তো এখানে দেখুন আমার পিনকোডে যে আইসিআইসিআই লম্বার্ডের আছে সেটা মাত্র 4টে ক্যাশলেস হসপিটাল আছে তার, তো আমি এটাকে অ্যাভয়েড করব। তারপর আমি যদি ক্যাশলেস হসপিটাল দেখি সবচেয়ে বেশি, এই দেখুন নিভাবুপার 11টা ক্যাশলেস হসপিটাল আছে, কেয়ারের 5টা, জুনো 8টা, আর চোলা এমএস 9টা। তো এগুলো ঠিক আছে, আমি কভারেজটাকে একটু বাড়িয়ে নিই। তো কভারেজ আপনি বাড়াবেন এখান থেকে, কভার এখানে ক্লিক করুন 10 to 20 lakhs। তো এখানে 10 লাখের আমার কভারেজ দেখাচ্ছে। এখানে আমি কি করতে পারি, শর্ট করে নিতে পারি, যে এখানে রুম রেন্ট টাইপ প্রাইভেট রুম করে দিলাম, ঠিক আছে। পলিসি বেনিফিটস, বেশিরভাগ জিনিসই ম্যাক্সিমাম জিনিসই কভার থাকবে, তবে তাও আপনি এখানে চেক করে দিতে পারেন যে প্রি হসপিটালাইজড কভার, পোস্ট হসপিটালাইজড কভার, নো ক্লেম বোনাস আর ফ্রি হেলথ চেক আপ, এই কয়েকটা জিনিস আপনি চেক করে দিতে পারেন। তো এক্সিস্টিং ডিজিজ ওয়েটিং পিরিয়ড, এটা বেসিক্যালি নো প্রেফারেন্স করে রাখুন, পরবর্তীকালে আপনি চেঞ্জ করতে পারেন, মানে বেসিক্যালি পলিসি ডিটেলসে গিয়ে। আর আপনার যদি এই সমস্ত কিছুতে অসুবিধা হয় তাহলে আপনি নিচে যে গুগল ফর্মের লিঙ্ক আছে সেখানে গিয়ে শুধুমাত্র নাম, ফোন নাম্বারটা দিন, তারপরে পলিসি বাজারের টিম আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে। অথবা আশা করি এতদূর যে স্টেপটা দিয়েছেন আপনি, যেহেতু আপনার ফোন নাম্বার অলরেডি সাবমিট করে দিয়েছেন, আপনার কাছে ফোনও চলে আসতে পারে, তো সেটা দেখে নেবেন। তো পলিসি পিরিয়ড 1 ইয়ার, ইন্স্যুরেন্স সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। তো আমি এখানে অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করলাম। অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করার পর আমি প্রথমে দেখব ক্যাশলেস হসপিটাল কত, মানে ম্যাক্সিমাম ক্যাশলেস হসপিটাল যেখানে আছে সেইগুলো আমি দেখব প্রথমে। তো আদিত্য বিড়লার যেটা আছে সেটা 6টা আছে, ঠিক আছে। নিচে আসি, ম্যাগমার 3টে, কেয়ারের 5টা, চোলা এমএসের 10টা আছে এখানে। তো আমার চোলা এমএসটা একটু বেটার লাগছে, তো আমি এখানে ভিউ ফিচার্সে ক্লিক করে নেব। এরপর আমি ফিচার্সগুলো এক এক করে চেক করে নেব। এতক্ষণ আমি যে যে জিনিসগুলো আলোচনা করলাম সমস্ত কিছু কিন্তু একটার পর একটা আপনি যদি চেক করতে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য যেটা বেস্ট ইন্স্যুরেন্স হবে সেটা পেয়ে যাবেন। তো আশা করি এতক্ষণের আলোচনায় আপনি বুঝতে পেরে গেছেন যে হেলথ ইন্স্যুরেন্স আপনার জন্য কতটা জরুরি এবং হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার সময় কোন কোন জিনিসগুলো আপনি দেখে নেবেন। প্লাস হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার সঠিক সোর্স যেটা সেটাও আমি বলে দিলাম, সেখান থেকে গিয়ে আপনি হেলথ ইন্স্যুরেন্স নিতে পারেন। মনে রাখবেন হেলথ ইজ ওয়েলথ। আপনার হয়তো মনে হতে পারে যে আমি 10,000 টাকা বা 12,000 টাকা যে প্রিমিয়াম দিচ্ছি তার তো কোনো রিটার্ন পাচ্ছি না, এটা আপনি অ্যাজ এ সিকিউরিটি মানি হিসেবে ধরতে পারেন। আপনার শরীরের ভালোর জন্য আপনি ওই টাকাটা দিচ্ছেন। আনফর্চুনেট সিচুয়েশন যখন তখন চলে আসতে পারে, তখন কিন্তু আপনার প্রচুর টাকা লেগে যেতে পারে পকেট থেকে। তো সেই জিনিসটার জন্য আপনি কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিকে সেটা পে করছেন, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। সেই কারণে অবশ্যই আপনার জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নেবেন। ধন্যবাদ ভিডিওটা ধৈর্য সহকারে পুরোটা দেখার জন্য। অনেকটা লম্বা হয়ে গেছে, কিছু করার ছিল না, আমাকে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করতেই হতো, কারণ এত কিছু জিনিস রয়েছে হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে। অনেক সময় কী হয়, এজেন্টরা আমাদের কাছে আসে, কিছু একটা বললো, বুঝিয়ে দিল, ব্যাস আমরা নিয়ে নিলাম, কোনো কম্পেয়ারও করি না, কিছুই করি না। কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিলাম যে কোন প্ল্যাটফর্ম থেকে আপনি কম্পেয়ার করে দেখতে পারবেন যে আপনার জন্য বেস্ট হেলথ ইন্স্যুরেন্স কোনটা হবে। গুগল ফর্মের লিঙ্ক এবং কোথায় থেকে আপনি হেলথ ইন্স্যুরেন্স নেবেন তার লিঙ্ক আমি নিচে দিয়ে দিয়েছি। নিচে গিয়ে সেই লিঙ্কে গিয়ে আপনি সাবমিট করে দিতে পারেন ডিটেলস, তারপর পলিসি বাজারের টিম আপনাকে কন্ট্যাক্ট করে নেবে। যদি আপনার কোনো রকম ডাউট থাকে তাহলে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর পরবর্তীকালে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।